হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখার পার্টটা 2A, 2B, 2C তিনটে পার্ট আছে। 2A পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। 2B পার্টের আমাদের 2B পার্টের বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত হয়ে গেছে, সংক্ষিপ্ত চলছে আমাদের। এর আগের ক্লাসে 14 পর্যন্ত কমপ্লিট হয়েছে, আজকের ক্লাসে আমাদের 15 থেকে শুরু হবে। বলে রাখি, যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমরা রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন হয়ে গেছে। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর সমস্ত সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে রাখা আছে। এছাড়া সালের কোশ্চেন সলভ করা আছে। 2017 থেকে 2024 সাল পর্যন্ত ম্যাথের সমস্ত কোশ্চেন সলভ করা আছে। আজকের ক্লাস শুরু করছি, দেখো 15 দাগের অঙ্ক থেকে। সরলরেখা প্রশ্নমালা 2B, সংক্ষিপ্ত 15। দেখাও যে 1, 4, 3, -2 এবং -3, 16 স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত বলতে বলেছে। তাহলে আমরা প্রথমে লিখবো 1, 4 ও 3, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুটো বিন্দু জানা থাকলে আমরা সেই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারি। 1, 4 ও 3, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। 3, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? y - y1 মানে y - 4 / x - 1 is equal to y2 y2 এর জায়গায় আছে -2 - 4 / 3 - 1, বা এটা আছে y - 4 / x - 1 is equal to -6/2, বা y - 4 / x - 1 is equal to এটা কেটে গিয়ে -3 আসছে, বা হয়ে যাচ্ছে y - 4 is equal to -3x + 3, বা 3x + y is equal to হয়ে যাচ্ছে, এদিকে 3 আছে আর এই 4টা এদিকে এলে +4 হয়ে যাচ্ছে, মাইনাস থেকে ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা সমীকরণ হয়ে যাচ্ছে 3x + y is equal to 7। এইটাই হয়ে যাচ্ছে সরলরেখার সমীকরণ। এবার এই সরলরেখাটা যদি -3, 16 বিন্দু দিয়ে সিদ্ধ হয়, তাহলে বলবো বিন্দু তিনটি একই সরলরেখায় আছে। এবার লিখবে -3, 16 বিন্দুটি সরলরেখার উপর বসিয়ে পাই। সরলরেখার বাম পক্ষে বসিয়ে পাই কি পাচ্ছি আমরা? বাম পক্ষ ইজ ইকুয়াল টু, তাহলে 3 × -3 প্লাস y এর জায়গায় 16, এটা আছে -9 + 16 ইজ ইকুয়াল টু 7। তাহলে ডান পক্ষ 7 আছে, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ হয়ে যাচ্ছে। অতএব -3, 16 বিন্দু দ্বারা সরলরেখাটি সিদ্ধ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অনায়াসে বলতে পারি যে 1, 4 অতএব 1, 4, 3, -2 এবং -3, 16 বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে? দেখো, এটা 15 প্রবলেমের ফার্স্ট পার্টটা সলভ হলো। এবার বলছে বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ। অতএব বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ হলো, এটা সেকেন্ড পার্ট। অতএব বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ, বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ 3x + y is equal to 7। এই যে 3x + y is equal to 7, এইটা হচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো, এবার কি বলেছে। দেখাও যে এই সরলরেখাটি
আর একটা সমীকরণ দেওয়া আছে তার উপর লম্ব। এবার দেখো এটা আমরা মুছবো, এখানটা ক্যালকুলেশনটা দেখে নাও খুব ভালো করে। তাহলে এই সরলরেখার আমরা প্রবণতা বের করব, ঠিক আছে? এরপর থেকে ক্যালকুলেশনটা যেটা করবে এরপর থেকে, অতএব 3x প্লাস ওয়াই ইজিক্যাল টু 7, অতএব y ইজিক্যাল টু মাইনাস 3x প্লাস 7। অতএব এই সরলরেখার প্রবণতাটা m1 ধরো, m1 ইজিক্যাল টু মাইনাস 3 হচ্ছে, কারণ x এর সহগ মাইনাস 3 আছে, ঠিক আছে? এবার যে সরলরেখার সমীকরণ দেওয়া আছে সেই সরলরেখার সমীকরণটা হচ্ছে 2x মাইনাস 6y প্লাস 13। অতএব 2x মাইনাস 6y প্লাস 13 ইজিক্যাল টু 0। সমীকরণ থেকে পাচ্ছি মাইনাস 6y ইজিক্যাল টু মাইনাস 2x প্লাস মাইনাস 13, বা মাইনাস 6y ইজিক্যাল টু মাইনাস কমন নিলে 2x প্লাস 13, মাইনাস মাইনাস কেটে গেল, বা তাহলে এখানে y ইজিক্যাল টু কি হচ্ছে, y ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 2/6x প্লাস 13/6, ঠিক আছে? বা y ইজিক্যাল টু 1/3x প্লাস 13/6। অতএব এই সরলরেখার প্রবণতা m2 ইজিক্যাল টু কত, 1/3 আসছে। এই সরলরেখার প্রবণতা m2 ইজিক্যাল টু 1/3, ঠিক আছে? m2 ইজিক্যাল টু 1/3 এলো। এবার এখান থেকে আমরা বলতে পারি অতএব সরলরেখা দুটির প্রবণতার গুণফল, তারপর অতএব সরলরেখা দুটির প্রবণতার গুণফল m1 ইন্টু m2 ইজিক্যাল টু m1 এর মান এখানে মাইনাস 3 এসছে, মাইনাস 3 ইন্টু এটা 1/3 কেটে গিয়ে -1 হয়ে গেল। তাহলে প্রবণতার গুণফল -1 হলে, যে কোনো দুটো সরলরেখার প্রবণতার গুণফল হলে আমরা আগেও বারবার বলেছি যে সরলরেখা দুটি লম্ব হয়। অতএব সরলরেখা দুটি লম্ব, এখান থেকে সহজেই বলতে পারি। দেখাতে বলেছে, দেখো যে সরলরেখাটি এই সরলরেখার সঙ্গে লম্ব। অতএব সরলরেখাটি মানে যে এই সরলরেখাটির সঙ্গে লম্ব, অতএব সরলরেখা দুটি পরস্পর লম্ব। অতএব সরলরেখা দুটি পরস্পর মানে একে অপরের উপর লম্ব, ঠিক আছে? দেখো এইভাবেই করতে হবে, কিন্তু যেভাবে আমরা 15 দাগটা সলভ করলাম। যে কোনো রকমের অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় সলভ করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, নেক্সট দেখো 15 হয়ে গেল, এবার 16 শুরু করবো। 16 এর অঙ্ক 16। এটা কি বলেছে দেখো, 16 বলে দিয়েছে একটি সরলরেখা AB y অক্ষকে B বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এরকম টানছি, দেখো এই যে x অক্ষ আর y অক্ষ হলো, y অক্ষকে B বিন্দুতে ছেদ করে। সরলরেখাটা কেমন আগে আমরা দেখি। 16 অঙ্ক, y অক্ষকে B বিন্দুতে ছেদ করে এবং B বিন্দুতে AB এর উপর অঙ্কিত লম্ব x অক্ষকে C বিন্দুতে ছেদ করে। AB সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে এখানে নির্ণয় করতে পারবো AB সরলরেখার সমীকরণ। দেখো তাহলে AB সরলরেখার সমীকরণ পেলে আমরা ছেদিতাংশ করে যদি প্রকাশ করি, তাহলে সেখান থেকে আমরা স্থানগুলো পাবো। AB সরলরেখার সমীকরণ x/3 - y/4, x/3 - y/4 = -1, এইটা আসছে। x/3 - y/4 = -1, তাহলে এই জায়গাটা 1 আনতে হবে, সেই জন্য এটা কি হয়ে যাচ্ছে x/3 মাইনাস মাইনাসে প্লাস, উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করছি =1। তার মানে এখানে হয়ে যাচ্ছে x/এটা -3 প্লাস y/4 = 1। এই সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, -3, 0 এবং y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই সরলরেখাটি x অক্ষকে -3, 0
এই যে -3 আছে, -3,0 এবং y অক্ষকে -0,4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই স্থানাঙ্কটা কিরকম হয়ে যাচ্ছে দেখো, এই যে -3,0 1 2 3 -3,0 1 2 3 4 0,4 মানে সরলরেখাটা এইরকম হয়ে যাচ্ছে, এইটা সরলরেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার বলছে বি বিন্দুতে এবি সরলরেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ বি বিন্দুতে, তাহলে বি বিন্দু কোনটা বলেছে, ওয়াই অক্ষকে বি বিন্দু ছেদ করে, তার মানে এইটা বি বিন্দু বলেছে, আর এক্স অক্ষকে এ বিন্দু, এইটা হচ্ছে -3,0 আর এটা 0,4, বি বিন্দু স্থানাঙ্ক 0,4। ঠিক আছে, তাহলে এইটা আমরা বি বিন্দু -3,0 এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি, এইটা বি বিন্দু বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার বি বিন্দুতে এবি সরলরেখার উপর লম্ব, এর উপর যদি লম্ব হয়ে যায় সেটা এইরকম হয়ে যাবে, এই বিন্দুতে লম্ব মানে এটা ঠিক এইভাবে বেরিয়ে যাবে, এইরকম একটা সরলরেখা হবে, এটা সি বিন্দু। এক্স অক্ষের উপর যেহেতু অবস্থিত বিন্দু, সেটা মানে দুটো স্থানাঙ্ক, দ্বিতীয় এটা 0 হবে অবশ্যই, মানে এক্স অক্ষের উপর স্থানাঙ্ক কিরকম হয় 2,0 3,0, সেকেন্ড পার্টটা ওয়াই এর যে মানটা সেটা 0 হবে, কোনো দিকে যাচ্ছে না যেহেতু। ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিচ্ছি অতএব এ বিন্দু স্থানাঙ্ক কত, -3,0, বি বিন্দু স্থানাঙ্ক 0,4, ধরি এক্স অক্ষে অবস্থিত, ছবিটা অবশ্যই অঙ্কন করবে, যে কোনো অঙ্ক ছবির সাহায্যে বুঝতে চেষ্টা করবে, অনেক ভালো মনে থাকবে, বুঝতেও পারবে অনেক ভালো। এক্স অক্ষে অবস্থিত সি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক α,0, α,0 ধরলাম সি বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, সি বিন্দু স্থানাঙ্ক ধরা হলো α,0, বলেছে এই সি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে এই সরলরেখাটা এবি সরলরেখার উপর লম্ব, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সি বিন্দুগামী এবি সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ, ধরি সি বিন্দুগামী এবি সরলরেখার বি বিন্দুতে লম্ব সরলরেখার সমীকরণ, লম্ব সরলরেখার সমীকরণ কি হবে, লম্ব সরলরেখা এদের সহগগুলো চেঞ্জ হবে, তার মানে এইটা হয়ে যাবে x/4 -y/-3, এইটা চলে আসছে। ঠিক আছে, সহগগুলো চেঞ্জ হবে, মাঝের সাইনটা চেঞ্জ হবে, তাহলে x/4 হয়ে যাচ্ছে, x/4 এইটা এখানে চলে যাচ্ছে, মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইকুয়াল টু কে ধরে নিচ্ছি। ঠিক আছে, এইটা ধরা হলো, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটি কোন বিন্দুগামী, এটা আমরা মুছছি। এবার এখানটা দেখো, এটি বি বিন্দু, আচ্ছা বি বিন্দু মানে 0,4 বিন্দুগামী এই সরল, এবার এরপর থেকে করবে এটি, কারণ এই বিন্দু বি বিন্দুতে লম্ব, এটি 0,4 বিন্দুগামী, যেহেতু 0,4 বিন্দুগামী, তাহলে 0,4 বিন্দুটা আমরা এই সরলরেখার উপর বসাতে পারি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, অতএব 0/4 মাইনাস ওয়াই বাই, আচ্ছা ওয়াই হবে না, এটা 4/-3 ইকুয়াল টু কে, তাহলে 0/4 মানে 0 হয়ে যাচ্ছে, কে ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস 4/3 হয়ে যাচ্ছে। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, হয়ে যাচ্ছে এইটা x/4 প্লাস y/3 ইকুয়াল টু কে এর মান 4/3, এইটা হচ্ছে সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এটা আমাদের তো বের করতে বলেনি, এখানে সি বিন্দু স্থানাঙ্ক চেয়েছে, সি বিন্দু স্থানাঙ্ক α,0, যেহেতু সি বিন্দুটি সরলরেখার উপর অবস্থিত, তাহলে আমরা সি বিন্দুটি সরলরেখার উপর পুট করতে পারি, যেহেতু সি বিন্দুটি সরলরেখার উপর অবস্থিত বলে দিয়েছে, তাহলে আমরা সহজেই সি বিন্দুটি সরলরেখার উপর পুট করতে পারি, যেহেতু এবার লেখো, যেহেতু সি বিন্দু সরলরেখার উপর অবস্থিত, তাহলে সি বিন্দুটা পুট করে দিই, সি হয়ে যাচ্ছে α,0, তাহলে হয়ে যাচ্ছে α/4 প্লাস 0/3 ইকুয়াল টু 4/3। ঠিক আছে, অতএব এটা α/4 প্লাস 0/3 0 ইকুয়াল টু 4/3। ঠিক আছে,
অতএব আলফা বাই 4 ইজ ইকুয়াল টু 4/3 বা আলফা ইজ ইকুয়াল টু 4 4 16/3। ঠিক আছে, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক 16/3, 0। সি বিন্দুর স্থানাঙ্ক আসছে যেন দেখো এখানে 16 অঙ্ক, আমরা আলফা 0 ধরেছিলাম, আলফার মান 16/3 বেরিয়ে গেছে। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, অতএব অ্যান্সার আমাদের যেটা সি বিন্দুর স্থানাঙ্ক 16/3, 0। সি বিন্দুর স্থানাঙ্ক 16/3, 0। দেখো এইভাবে করতে হবে। 16 হলো। নেক্সট দেখো 17 এর অঙ্ক। অঙ্ক দেখবে। 17 শুরু করছি, দেখো। বলছে একটি সরলরেখার প্রবণতা 7, এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখা দুটির প্রবণতা নির্ণয় করো। একটি সরলরেখার প্রবণতা 7, একটি সরলরেখার প্রবণতা ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখার প্রবণতা, শুধু প্রবণতাটা নির্ণয় করতে বলেছে, সরলরেখার সমীকরণও বলেনি, জাস্ট প্রবণতা n। ধরি এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখার প্রবণতা, ইজ ইকুয়াল টু m। আমরা ধরে নিচ্ছি এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখার প্রবণতা m। তাহলে অতএব আমরা কি পাবো, আমরা অনায়াসে লিখতে পারি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু বলছে m - 7/1 + 7 × m, এইটা হয়। বা tan 45 ডিগ্রি 1 ইজ ইকুয়াল টু m - 7 1 + 7m। আমরা যদি উভয় দিকে স্কোয়ার করি, 1 + 7m তার স্কোয়ার ইজ ইকুয়াল টু m - 7 তার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা দুটোর প্রবণতা চেয়েছে, দুটোর প্রবণতা, এখান থেকে আমরা m এর দুটো মান পাবো, দুটোর প্রবণতা বেরিয়ে যাবে। ঠিক আছে, দুটো সরলরেখার প্রবণতা চেয়েছে। এখান থেকে দেখো যদি স্কোয়ার করে দিই, 1 + 14m + 49m স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস 7 × 14m + 49, বা 49m স্কোয়ার মাইনাস m স্কোয়ার, পুরো মানটা বাঁ দিকে আনছি, প্লাস 14m, এই মাইনাসটা বাঁ দিকে আনছি, আবার 14m প্লাস 1 মাইনাস 49 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, বা 48m স্কোয়ার প্লাস 28m মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। 4 দিয়ে ভাগ করলে 12। এইটা আসছে, দেখো আর কোনো কিছু ভাগ যাবে না। তাহলে এটা আসছে আমাদের, মাইনাস করতে হচ্ছে, 144 হচ্ছে, 144 144 আসছে, 272 236 218 2933। 18 আর 6 যদি নিয়ে আসছে না, 12 আসছে, 7 আনতে হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা নিই, 9 আসছে, 16 - 9, বা 12m স্কোয়ার প্লাস 16 - 9m মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, বা 12m স্কোয়ার প্লাস 16m মাইনাস 9m মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এইটা আসলো। এবার দেখো এদিকে ক্যালকুলেশন করছি, এখান থেকে 4m কমন যাচ্ছে, বা 4m কমন নিলে এইটা হয়ে যাচ্ছে 3m + 4
মাইনাস 3 কমন যাচ্ছে, 3 কমন নিলে এটা হয়ে যাচ্ছে 3m প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা 3m প্লাস 4 ইন্টু 4m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দুটো ফ্যাক্টর এলো, দুটো প্রোডাক্টের মধ্যে যদি পৃথক পৃথকভাবে 0 করি, আমরা একবার 3m প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 করছি, বা 3m ইজ ইকুয়াল টু মাইনাস 4, বা m ইজ ইকুয়াল টু মাইনাস 4/3। আবার একবার কি হবে, আবার একবার হয়ে যাচ্ছে 4m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 4m ইজ ইকুয়াল টু 3, বা m ইজ ইকুয়াল টু মাইনাস 3/4। এই দুটো মান আসছে, দেখো দুটো মান যে যে আসছে সেটা হচ্ছে 3/4, আর দুটো মান, এটা তো মাইনাস নয়, এটা প্লাস, 3/4 আর মাইনাস 4/3, এই দুটো প্রবণতা। তাহলে কি চেয়েছে এখানে, যে সরলরেখা দুটির প্রবণতা, অতএব সরলরেখা দুটির প্রবণতা, অতএব সরলরেখা দুটির প্রবণতা হলো 3/4 এবং মাইনাস 4/3, 3/4 এবং মাইনাস 4/3, এই দুটোই হচ্ছে সরলরেখা দুটির প্রবণতা। ওকে, হলো, দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো, এবার আমরা 18 অঙ্ক শুরু করব। 8, 10, 18 অঙ্ক। এটা হচ্ছে এইটা, এই দিকটা এখান থেকে এইভাবে এসে এইটা দুটো পার্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইটা জিরোটা এর মধ্যে আসছে, এটা এর মধ্যে, এখান থেকে এইভাবে এসে এর মধ্যে, এটা ইজ ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে। নেক্সট দেখো এবার 18 দাগের 17 হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা সংক্ষিপ্ত কমপ্লিট করে নেবো, সংক্ষিপ্ত কমপ্লিট করে দীর্ঘ অঙ্ক শুরু করবো। 2b দীর্ঘ, 2b দীর্ঘ শুরু হলে আমরা তারপর 2b দীর্ঘ কমপ্লিট হলে আমরা 2c শুরু করব, 2c। এরপর আছে, বলেছে 4x মাইনাস 3y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার উপর লম্ব যেসব সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্ব 3 একক। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব 3 একক বলেছে, তাদের সমীকরণ। তাহলে মূলবিন্দু থেকে, তাহলে আমরা এই একটা সরলরেখা, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ একটা ধরে নেব, ঠিক আছে। মূলবিন্দু থেকে দূরত্ব আমরা ধরি 4x মাইনাস 3y প্লাস 7, 4x মাইনাস 3y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ। এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে, এদের সহগগুলো চেঞ্জ হবে, এদের সহগগুলো চেঞ্জ হবে, প্লাস এদের মাঝের সাইনটা চেঞ্জ হবে, যে কোনো একটা সাইন চেঞ্জ হবে। ধরে নিচ্ছে সমীকরণ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে 3x, মাইনাসটা প্লাস হয়ে গেল 4y প্লাস k ইজ ইকুয়াল টু 0। এখানে 7 এর জায়গায় একটা k ধ্রুবক পদ ধরে নিলাম, 7 এর জায়গায় একটা k ধ্রুবক পদ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রদত্ত মূলবিন্দু থেকে এই সরলরেখা দূরত্ব 3 একক, প্রদত্ত মূলবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, এই মানে এই সরলরেখাটা, এই সরলরেখার দূরত্ব 3 একক, মূলবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব 3 একক। তাহলে এবার আমরা লিখছি যে এটা 3 একক বলে দিয়েছে, এবার আমরা ক্যালকুলেশন করে মূলবিন্দু থেকে একটা, এটা বলে দেওয়া আছে, আর আমরা একটা দূরত্ব বের করব, ঠিক আছে। মূলবিন্দু থেকে দূরত্ব বের করব, দুটো দূরত্ব নিশ্চয়ই সমান হবে, দুটোকে সমান করে দেবো, ঠিক আছে। অতএব মূলবিন্দু মানে 0, 0 বিন্দু, হ্যাঁ, মূলবিন্দু মানে 0, 0 বিন্দু। অতএব 0,0 বিন্দু থেকে 3x প্লাস 4y প্লাস k ইজ ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব, দূরত্ব মানে এখানে লম্ব দূরত্ব বোঝাবে, ঠিক আছে। দূরত্ব মানে এখানে লম্ব দূরত্ব বোঝাবে। এই সরলরেখার দূরত্ব কত হবে,
এখানে আছে, তাহলে হয়ে যাচ্ছে এটা 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0 প্লাস কে বাই রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু 3 একক বলেছে। ঠিক আছে, 3 একক বলা আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে কে বাই এটা 5 চলে আসছে ইজিক্যাল টু 3। ঠিক আছে, তাহলে একবার কে এর মান এটা যদি একবার প্লাস মাইনাস দুবার হবে, যদি আমরা প্লাস ধরে নিই কে ইজিক্যাল টু একবার 15 হচ্ছে, আর একবার মাইনাস ধরে নিলে মাইনাস 15 হচ্ছে। ঠিক আছে, অতএব কে ইজিক্যাল টু প্লাস মাইনাস 15। ঠিক আছে, কে ইজিক্যাল টু বা মাইনাস প্লাসও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কে ইজিক্যাল টু নর্মাল ধরলে আবার মাইনাস প্লাস 15। অতএব নিম্ন সরলরেখার সমীকরণ কি হচ্ছে? অতএব সরলরেখার সমীকরণ মানে এই যে কে এর মানটা আমরা যদি সরলরেখায় পুট করি তাহলে এটা দূরত্ব নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, কে এর মানটা যদি সরলরেখার সমীকরণ নির্ণয় হয়ে যাবে। আমরা সরলরেখার সমীকরণ ধরে নিয়েছি 3x প্লাস 4y প্লাস কে এর মান এখানে প্লাস মাইনাসও ধরতে পারে, কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস বা মাইনাস প্লাস যে কোনো রাখলেই হবে। এবার এইটাই যদি সরলরেখায় যায়, নিম্ন সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে এখানে পুট করলে 3x প্লাস 4y মাইনাস প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয়ে যাচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে নিম্ন সরলরেখার সমীকরণ। দেখো সরলরেখার সমীকরণ বলছে যেসব, এটা দুটো বলছে যেসব সরলরেখার দূরত্ব, তাহলে যেসব সরলরেখা মানে এখানে দুটো সরলরেখা আসছে, একটা হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 15, একটা হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 15, দুটো আসছে। দুটোরই দূরত্ব এখানে মূলবিন্দু থেকে দুটোরই দূরত্ব হয়ে যাবে 3 একক। মূলবিন্দু থেকে দুটোরই দূরত্ব হয়ে যাবে 3 একক। দেখে নাও এটা। প্রবলেম নাম্বার 18 কমপ্লিট হলো। প্রবলেম নাম্বার 18 কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের 18 দাগ পর্যন্ত হলো। 25 দাগ পর্যন্ত অঙ্ক আছে, আমরা সংক্ষিপ্তটা কমপ্লিট করে নেবো। আর দুটো ক্লাসের মধ্যে অবশ্যই কমপ্লিট চেষ্টা করবো, একটা ক্লাসে কমপ্লিট করতে, না কমপ্লিট হলে আমরা দুটো ক্লাসের মধ্যে কমপ্লিট করে নেবো। সংক্ষিপ্ত কমপ্লিট করে যত দ্রুত সম্ভব আমরা দেরি হয়ে যাবো। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো রকমের অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। টেলিগ্রামের মধ্যে গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হয়ে তোমরা প্রবলেম পাঠাতে পারো। ওকে, তো ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পাবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টারের সমস্ত সলিউশন আছে। ওকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো অজানা প্রবলেম থাকলে তোমার টেলিগ্রামে পাঠাবে, টেলিগ্রামে অ্যাপে জয়েন হয়ে তারপর প্রবলেম পাঠাতে পারবে। তাহলে আজকের ক্লাস এখানেই স্টপ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।